저 밑바닥에서 왔습니다. সম্পূর্ণ রুমটা কালো খুটখুটে অন্ধকারে ঘেরা। বহু বছরেও যে ঘরে কারো প্রবেশ হয়নি তা ভালোই বোঝা যাচ্ছে। তেহংদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে এমন এক ভুতুড়ে পরিত্যক্ত ঘরও আছে, এটা সত্যি হাস্যকর বিষয়। চারপাশে মাকড়সার জালে ছড়াছড়ি। রুমটা মোটামুটি ভালোই বড়সড়। একটা পরিত্যক্ত খাটের উপর নষ্ট হয়ে পড়ে থাকা তোশক, বালিশ, কাঠের খাটটাও অনেকটাই নষ্ট হয়ে গেছে। সাথে বড়সড় এক কাঠের আলমারি, দুটো চেয়ার আর একটা ছোট্ট টেবিল। মোটামুটি অনেক কিছুই আছে, তবে পুরো জায়গাটায় এত ধুলোবালি আর মাকড়সা রাস্তাটা জমেছে যে তা বলার বাইরে। তো বোন মিলে যতটা সম্ভব হলো মাকড়সার জালগুলো ভেঙে ফোনের লাইট আর জিমিনা নিয়ে আসা টর্চ লাইট দিয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে লাগলো খুব নতুন রহস্যের সন্ধানের আশায়। তখনই হঠাৎ জিমিনা গিয়ে আলমারিটা খুঁজে চমকে উঠল। তাড়াতাড়ি করে তেহিয়ংকে ডাক দিতে সেও চলে এলো। আপু দেখো, এসব কি? তেহিয়ং ভেবেছিল আলমারিতে হয়তো লক করা থাকবে, তবে এখন জিমিনা আলমারি খোলার পর দেখতে পেল সব অদ্ভুত অদ্ভুত জিনিস। সাধারণত আলমারিতে যেসব জিনিস থাকে তেমনই কিছু জিনিস রাখা। অনেক পুরনো কিছু জামা, দুই একটা শাড়ি, পাঞ্জাবি আর অনেক কিছুই, তবে সেগুলো ব্যবহার করা কোনোভাবেই সম্ভব নয়। সম্পূর্ণ জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছে। তবে তেহিয়ং আর জিমিনা যে জিনিসগুলো দেখে বিস্মিত হয়েছে তা হলো কাপড়ের একপাশে অনেকগুলো পুরনো অস্ত্র, যেমন করাত, চাপাতি, ধারালো ছুরি সহ আরো অনেক কিছু জিনিস রাখা। প্রথমত বাড়িতে এমন এক রহস্যময় ঘর, তার উপর সেই ঘরের আলমারিতে এইসব জিনিস রেখে দেওয়ার মানে কি? কোনো খারাপ রহস্য জড়িয়ে নেই তো এই ঘরের সাথে? তবে এসবের মাঝে তেহিয়ংয়ের আরেকটি বিষয় সন্দেহ হলো। এখানে বাঙালি কাপড় চোপড় ছাড়াও কিছু ওয়েস্টার্ন ড্রেসও ছিল, কিন্তু সে তো তার বাবা মাকে কখনো এইসব ড্রেস পরতে দেখেনি। বিশেষত মেয়েদের যে কাপড় রাখা সেগুলো তো তার মাকে কোনোদিনও পরতে দেখেনি। বিছানার ঠিক মাঝ বরাবর সেই চেন সহ বাক্সটা রাখা। পাশে তেহিয়ং তো অন্য পাশে জিমিনা ভাবুক চিত্তে বসে রয়েছে। দুজনের মাথায় নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এমন সময় তেহিয়ং নিজের ফোনে সময় দেখে নিয়ে জিমিনাকে বলল, জিমিনা অনেক হয়েছে, এখন কি ঘুমিয়ে পড়। আসুন, এইসব কথা ভুলে মুখ থেকে বের করবি না। জিমিনা তখনও বোনের কথা শুনে ভাবুক চিত্তে বলল, আমি বাচ্চা না আপু। আচ্ছা, তবে তুমি থাকো, আমি কি ঘুমিয়ে পড়ছি। দু বোন মিলে সেই ঘর খোঁজাখুঁজির পর আর তেমন কিছুই পায়নি যা দেখে সরাসরি কোনো কিছু সন্দেহ করা যায়। সেই জন্য তেহিয়ং আর জিমিনা বেশি দেরি করে না, শুধু সেই বাক্সটা নিয়ে রুম থেকে আবারও আগের মতো তালা লাগিয়ে নিজেদের রুমে চলে আসে। এখন জিমিনা তেহিয়ং এর রুম থেকে চলে যেতে চাইলে তেহিয়ং বলল, জিমিনা। হ্যাঁ? এই চেনটা তো তোর পছন্দ হয়েছে, নিয়ে যা। তবে হ্যাঁ, সাবধানে পড়িস, বাবার চোখের সামনে পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। জিমিনা চোখ ছোট ছোট করে বলল, তোমাকে কি বলেছে এটা আমার পছন্দ হয়েছে? এটা তোমার জিনিস, আমি কেন নিতে যাব? হ্যাঁ, এই আমাকে গাধি পেয়েছিস? পছন্দ হয়েছে নিয়ে যা, শুধু সাবধানে ব্যবহার করিস। জিমিনা বোনের কথা শুনে ওর কাছ থেকে চেনটা নেয়, তবে সেটা নিজে পড়ে না, উল্টো তেহিয়ংয়ের গলায় পরিয়ে দিতে লাগলো। এই কি করছিস এটা? উফ, চুপ থাকো তো তুমি। আমার পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু এতটাও না যে বোনের এত বছর পর ফিরে পাওয়ার শখের জিনিসটা নিয়ে নিব। যেটা তোমার তা তোমারই থাকবে,
আমি কখনো তোমার জিনিস নিতে যাব না। তেহিয়ং হেসে বলল, বড় বোনের জিনিস নিলে কিচ্ছু হয় না, কিন্তু আমি নিতে চাই না। দেওয়ার হলে তোমার আগে জামাইটাকে দিও। তেহিয়ং প্রভুজকে বলল, এটা কেমন কথা? কার কথা বলছিস তুই? সুগা? নাউজুবিল্লাহ, সুগা ভাইকে তো আমি এবার বড় ভাই মানি, আর সে তো তোমার ভবিষ্যৎ জামাই। আমি বলেছিলাম তোমার আগের জামাইয়ের কথা। জিবি না, মার খাবি কিন্তু। উল্টোপাল্টা কি সব বলছিস? আমি আবার কবে বিয়ে করেছি? হ্যাঁ, আরে আমার কথা শোনো আগে। আমি ভিডিওর কথা বলেছি না, মানে ভিকিকে তুমি যেভাবে অপছন্দ করো তাতে মনে হয় ও তোমার আগের জন্মে শত্রু জামাই ছিল। তেহিয়ং চোখ ছোট ছোট করে জিমিনের উদ্দেশ্যে বিরক্তি নিয়ে বলল, আচ্ছা তোর মাথা কি সত্যি গেছে? খালি চেহারাই বড় হয়েছিস, বুদ্ধি বলতে মাথায় তো কিচ্ছু নাই। অত কিছু জানি না আমি। আবার বিয়ে কিন্তু ভিকের সাথে দিতে হবে, না হলে দেখো আমি মাদার তেরেসা হয়ে বাড়ি ছাড়বো। চিনি না, থমকে লাভ নেই, আমি সিরিয়াস। যা ভাগ এখান থেকে, রাতের বেলা এসেছে মাথা খাওয়ার জন্য। জিমিনা আর কিছু না বলে রুম থেকে চলে যেতে লাগলো ঠিকই, তবে যেতে যেতে আবারও বলল, মনে থাকে জানো, না হলে কিন্তু সত্যি মাথা তেজ হয়ে যাব। অন্যদিকে তেহিয়ং আর কিছু না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজের গলায় চেনটা সুন্দর করে ঝুলিয়ে দিয়ে তার জামার নিচে ঢুকিয়ে দিল, যাতে তার সচরাচর কারো চোখে না পড়ে। এরপর বিছানায় শুতে শুতে বলতে লাগলো, কি এক ফিকে ফিকে লাগিয়ে রেখে মাথাটা পুরো শেষ করে দিচ্ছে। প্রথমে ভার্সিটিতে একদল পাগল, বাড়িতে এলে আরেক পাগল, আর সব পাগলের গুরু তো অফিসেই থাকে। এতগুলো পাগলের সাথে থাকার জন্য কি এই পৃথিবীতে এসেছিলাম? আফসোস। জাগুকের কথা মতো তেহিয়ং সন্ধ্যার পর অফিসে গিয়ে দেখতে পেল পুরো অফিসটাই কেমন নিস্তব্ধ। চারপাশে এক দুজন মানুষ ব্যতীত কারোই দেখা পাওয়া যাচ্ছে না। অবশ্য এটা স্বাভাবিক বিষয়। স্টুডিওর সব লোকজন সহ অফিসের আরো কিছু লোক গতকালই চিটাগাং পৌঁছে গেছে। তবে বর্তমানে অফিসের দু একটা ব্যতীত বাকি সব লাইটই বন্ধ করে রাখা। এমনিতে সন্ধ্যা রাত, তার উপর আশেপাশে এমন অন্ধকার অন্ধকার পরিবেশ, না চাইলেও কেমন যেন ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে তেহিয়ং এইসব ছেড়ে চিন্তা করছে তারা যাবে কখন। আর নিচেও তো আর কোনো অফিসের গাড়ি দেখতে পেল না। এরই ভাবলে কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা করার পর তেহিয়ং জাগকের কেবিনে যাওয়ার সিদ্ধান্ত নিল। তেহিয়ং এর পরনে আজ বড়সড় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে কুর্তি, সাথে কালো রঙের জর্জেট ওড়না গলায় পেঁচিয়ে রাখা, সঙ্গে গলায় পরা সেই স্টার শেপের লকেট সহ চেইন, যেটা তেহিয়ং এর জামা আর ওড়নার নিচে ঢাকা পড়ে গিয়েছে। কাঁধে একটা বাজারি সাইজের কাপড়ের ব্যাগ, মোটামুটি তাতে টুকটাক প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়েছে তার। চুলগুলো বেশি বান করা, তবে বাড়ি থেকে অফিসে আসতে আসতেই সিল্কি বেবি চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তেহিয়ং কিছুটা তাড়াহুড়ো করে জাগকের কেবিনে যেতেই কিছুটা অবাক হলো। আশেপাশে জাগকের ছায়াটা পর্যন্ত নেই। বুঝতে আর বাকি রইল না জাগকে নেই। তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে এসে একজনকে জিজ্ঞেস করতেই তেহিয়ংকে বলল সে জাগক নাকি নিচে তার গাড়িতে তার জন্য অপেক্ষা করছে। তেহিয়ংয়ের মাথার মধ্যে হঠাৎ কিছু প্রশ্নের উদয় হলেও সেসব রেখে তাড়াতাড়ি লিফটে করে নিচে নামলো। নিচেই পার্কিং এরিয়া হয়, প্রথমেই জাগকের গাড়ি খুঁজতে লাগলো, কিন্তু জাগকের গাড়ি আদৌ কোনটা সেটা খুঁজে বের করাটাই বড় কথা। তেহিয়ং আশেপাশে কিছুক্ষণ খোঁজার পর রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা কালো আর মৃদু লাল রঙের চকচকে মার্সিডিজ AMG কারটা দেখতেই তেহিয়ংয়ের মনে হলো ওটাই নিশ্চয়ই জাগকের। আপাতত তেহিয়ং একটি সূত্র বানিয়ে মুখস্থ করে ফেলেছে, যেখানেই লাল কালোর আভাস দেখিবে সেখানেই জাগকের সন্ধান মিলিবে। যদিও কথাটা কিছুটা হাস্যকর, তবে তেহিয়ংয়ের মতে
কথাটা পুরোপুরি ফেলে দেওয়ার মতো না। আর সেটা আরেকবার প্রমাণ হলো যখন তেহিয়ং গাড়ির কাছে পৌঁছলো। ভেতরে আদেও জাগুক আছে কিনা তেহিয়ং পুরোপুরি নিশ্চিত নয়, কারণ গাড়ির কালার জাগুকের সেই গাড়ির মতো হলেও ডিজাইনটা আলাদা। এই গাড়িটা আলাদা রকমের স্পোর্টি টাইপের ফিল দিচ্ছে। সঙ্গে গাড়িটা দেখে মনে হচ্ছে আজই প্রথম হয়তো একে রাস্তায় বের করা হয়েছে, একদম নতুন আর চকচকে। তবে এবার তেহিয়ং কি করবে হঠাৎ করে বুঝে উঠতে পারলো না, কিন্তু কিছুটা একটা করতে হবে। তেহিয়ং ঠোঁট মৃদু কামড়ে ধরে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ তার গালের টোলগুলো দৃশ্যমান হলো। চোখ মুখে চিন্তার স্পষ্ট ছাপ, অথচ দেখতে একদম বাচ্চাদের মতো। তেহিয়ং এরই মাঝে গাড়ির জানালার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছুটা ঝুঁকে গিয়ে জানলার গ্লাসে আঙুল দিয়ে ঠক ঠক করলো। মুহূর্তেই হুট করে কালো গ্লাসটা নিচে নামতে লাগলো। অন্যদিকে তেহিয়ং কিছুটা চমকে উঠে নিজের মাথাটা কিছুটা পিছিয়ে নিতেই চোখের সামনে দৃশ্যমান হলো সেই সুদর্শন পুরুষ। আলাদা কোনো সাজ নেই, রাতের বেলাতে চোখে কালো গ্লাসে চশমা পরা, পরনে ফিটফাট কালো রঙের টি শার্ট। তবে টি শার্টের মাঝে একটা লাল রঙের রক্তাক্ত স্টার আকৃতির কিছু ডিজাইন করা, সাথে সেই চিরপরিচিত এলোমেলো চুল। তেহিয়ং হঠাৎ কি বলবে বুঝতে পারলো না, তবে মৃদু সুরে মুচকি হেসে বলল, স্যার, আমাদের আজ যাওয়ার কথা ছিল, কিন্তু আশেপাশে তো তেমন কাউকে। ভেতরে এসে বস। তেহিয়ংয়ের কথা হুট করেই জাগুকের গম্ভীর আওয়াজে থেমে গেল। সবই মস্তিষ্ক তার নিজের কার্যকলাপে আটকে গেল। বগুন তাকে আগেও বলেছিল জাগুকের তুই করে সম্বোধনের অভ্যাস আছে, তবে বিষয়টি তেহিয়ংয়ের কাছে এত তাড়াতাড়ি সহজ হওয়ার মতো নয়। কিন্তু করারও তো কিছুই নেই। শেষমেশ ছোট করে দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দরজা খুলে জাগুকের পাশের সিটে গিয়ে চুপচাপ বসলো। তেহিয়ং আর চোখে জাগুকের দিকে তাকিয়ে দেখল ও একদম চুপচাপ স্টিয়ারিং এ হাত রেখে সামনের দিকে তাকিয়ে বসে রয়েছে। মুখে কোনো কথাবার্তার নাম নিশানো নেই। কিন্তু তেহিয়ং নিজেকে তথস্থ করে জাগুকের দিকে তাকিয়ে বলল, স্যার, বাকিরা যাবে না? জাগুক তেহিয়ংয়ের দিকে তড়িৎ তাকালো, তবে কিছু বলল না। এইদিকে তেহিয়ং কিছুটা ভরকে যায় জাগুকের হুট করে তাকানোর ফলে। অন্যদিকে জাগুক আবারও সামনের দিকে তাকিয়ে নির্বিকারে বলল, সবাই চলে গিয়েছে, শুধু আমরা দুজনেই বাকি রয়েছি। ও কি? এনি প্রবলেম? না, কি প্রবলেম হবে? কোনো প্রবলেম না। তেহিয়ংয়ের মনে মনে কান্না করতে ইচ্ছে করছে। সে তো ভেবেছিল সে হয়তো অফিসের গাড়িতে আর সবার সাথে মিলেমিশে যাবে, কিন্তু এখন তো এতটা পথ তাকে রকস্টার নামক টেরোরিস্টের সাথে যেতে হবে, যার মানেই হলো এক আতঙ্কের কারখানা। এরই মাঝে জাগুক তেহিয়ংয়ের ভাবনা চিন্তাকে উড়িয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির জানলাটা বন্ধ, ফাঁকা রাস্তা, আর জাগুক যেন গাড়ি চালাচ্ছে না, বরং পালে উড়াচ্ছে। অথচ জাগুক তার স্টাইল অনুযায়ী মিডিয়াম স্পিডে গাড়ি চালাচ্ছে। কিন্তু তেহিয়ংয়ের কাছে বিষয়টি নতুন হয় তার এই স্পিডটি সবচেয়ে বেশি মনে হলো। তবে তেহিয়ংয়ের প্রচুর বোরিং লাগছে। বগুমের সাথে থাকলে তো ও সারা রাস্তায় পকপক করতে থাকে। এমনিতেই তেহিয়ং একটু বেশি কথা বলতে পছন্দ করে, তবে সেটা পরিচিত বা ফ্রেন্ডলি মানুষের সাথে। হ্যাঁ, কিন্তু এখানে তার পাশে যে বসে আছে তার মুখ থেকে দু একটা শব্দ শোনাই তো ভাগ্যের বিষয়। তার মতো ছাগলের মতো গল্প করতে যাবে নাকি? তেহিয়ংয়ের একবার মনে হলো সুগার সাথে ফোনে কথা বলা যেতে পারে, এতে হয়তো আর বোরিং লাগবে না ঠিকই, কিন্তু এই লোকের সামনে সুগার সাথে সুন্দরভাবে কথা বলতে গেলেও তো তেহিয়ংয়ের মাঝে আতঙ্কের তৈরি হবে।
বস মানুষ কোন কথাকে কিভাবে কে জানে। একটা সময় বাধ্য হয়েই মনের মধ্যে বক বক করতে লাগলো তেহিয়ং। অন্যদিকে তার পাশে বসে থাকা ব্যক্তিটিও ড্রাইভ করতে করতে চশমার নিচ থেকে আর চোখে তেহিয়ংকে বিড়বিড় করে ঠোঁট নাড়াতে দেখে। তেহিয়ংয়ের কর্মকাণ্ডে মৃদু বাঁকা হাসলো জাংকুক।